নমস্কার। নিফটি নতুন হাই করে সেখান থেকে প্রায় 250-300 পয়েন্টের কারেকশান, ব্যাঙ্ক নিফটি প্রায় ওপর থেকে 1000 পয়েন্টের কারেকশান। এখন ব্যাপার হচ্ছে, আমি আগেই আপনাদের একটা কথা বলেছি, যেখানেই আপনার মনে হবে ব্রেকআউট বা ব্রেকডাউন হচ্ছে সেখান থেকেই মার্কেট ঘুরবে। যখনই নতুন হাই করেছে সেখান থেকে মনে হচ্ছে মার্কেট এখান থেকে ব্রেকআউট করতে পারে, ওখান থেকে মার্কেট পড়েছে। তবে টেকনিক্যালি যদি বলেন, মার্কেট খারাপ হয়নি। খারাপ হয়নি এই কারণে যে মার্কেট যতক্ষণ 650-এর ওপরে থাকবে, নিফটি 21,650-এর ওপরে, তখন টেকনিক্যালি বুলিশই আছে। তো মার্কেটের যে খুব খারাপ কিছু হয়ে গেছে তা নয়। তবে আরও কিছু কথা আপনাদেরকে বলবো, বলার আগে আরেকবার বলে নিই, যারা আজকে প্রথম ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমি যখনই ভিডিও করি নোটিফিকেশান সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে যায়। এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। আমি যতটা চেষ্টা করি টেলিগ্রামে আপনাদেরকে মার্কেটের একটা পরিস্থিতি জানাবার, যে কীরকম আছে মার্কেট, একটা বেসিক নলেজ রাখবার চেষ্টা করি। যাই হোক, যেটা বলছিলাম, এই মার্কেটটা স্টক পিকার্স মার্কেট। এতদিন আপনি যা পেয়েছেন তাই কিনেছেন, এখন সেটা হলে হবে না। বাজেট যেরকম করেছে, বাজেটটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সত্যিকারের একটা ইন্টারিম বাজেট, মানে জাস্ট আগের বাজেটটাকে কন্টিনিউ করেছে। এবং অবাক কাণ্ড যেটা ভালো লাগলো বা সেটা হচ্ছে, সাধারণত আমরা দেখি ভোট অন অ্যাকাউন্টে জনমোহিনী কিছু থাকে, যে এই দেবো, এই সব দেবো, অমুক দেবো, মিডল ক্লাস, রুরাল, কৃষক, এদের জন্য কিছু ডালা সাজানো থাকে আর কি। তো এই বাজেটটায় সেরকম কিছু নেই, মানে গভর্নমেন্ট ইজ ভেরি কনফিডেন্ট দ্যাট ইট উইল কাম ব্যাক। তো দেখা যাক সেটা যদি হয়, সেক্ষেত্রে মার্কেট তো ভালোই আছে এবং পরবর্তীকালে আরও ভালো হবে বলেই আমার মনে হয়। কিছু এদিক ওদিক হবে, কিছু জায়গা, কিছু ভ্যালুয়েশন এমন জায়গায় পৌঁছেছে যে সেক্টর আর নতুন করে অনেক বেশি উঠবে তা নয়। আপনি যে শেয়ারগুলো নিয়ে এখন অনেক বেশি পয়সা পেয়েছেন, সেগুলো যে আবার বেশি উঠবে তা নয়। আপনাকে আবার নতুন শেয়ার, নতুন পিক করতে হবে। তা কী করবেন? দেখুন, বাজেটে 3টে ব্যাপারের ওপর জোর দেওয়া হয়েছে। ফার্স্টে হচ্ছে ফিসকাল ডিসিপ্লিন। বাজেট ভেবেছিল, বাজেটেরই একটা আগের বছর রাখা হয়েছিল যে 5.9%-এর তলায় 5.9% রাখতে হবে ডেফিসিট, সেটা 5.8 এসছে। নেক্সট ইয়ারের জন্য, মানে এই ইয়ারের জন্য 5.1% গভর্নমেন্ট সেট করেছে এবং 2026-এর জন্য 4.5%-এর নিচে রাখবে বলেছে। দ্যাট ইজ ভেরি গুড। মানে এই ধরনের সত্যি করে যদি এটা রাখতে পারে, তাহলে এটা ভারতের পক্ষে অসাধারণ। তবে গভর্নমেন্টকে এটা রাখতে হবে, কেন জানেন? আপনারা কজন জানেন জানি না, এবছরই মর্গান স্ট্যানলি বন্ড ইন্ডেক্সে ইন্ডিয়ান বন্ড অ্যাডেড হচ্ছে। মানে ভারতে লোকে টাকা লাগাতে পারবে ভারতের বন্ড কিনে। তো যদি আপনার বন্ডকে অ্যাট্রাকটিভ করতে হয়, তাহলে বিদেশি ইনভেস্টররা কী দেখবে? যেখানে সেফ, বন্ডে তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়, তো যেখানে সেফ সেখানে তারা টাকাটা পার্ক করে। তো তার জন্য তারা অবশ্যই সবথেকে যেটা বেশি দেখে সেটা হচ্ছে ফিসকাল ডিসিপ্লিন। সরকার যে টাকাটা বড় করছে, সেই টাকাটা সে কী হিসাবে খরচা করছে, তার খরচার ধরনটা কী? সে কি পুরো টাকাটা উড়িয়ে দিচ্ছে, নাকি সেই টাকাটা সে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ? যদি সত্যি করে 2047-এর মধ্যে গভর্নমেন্ট যেমনটা বলছে, ভারতকে যদি ডেভেলপ কান্ট্রি হতে হয়, তাহলে একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচারের বিল্ড আপ চাই আর হিউজ জিডিপি গ্রোথ চাই। আপনি যদি এটাকে মানে ঠিকঠাকভাবে হিসাব করেন, মানে যারা এগুলো হিসাব করতে পারে আর কি, তারা বলছেন প্রায় 10%, মানে ডবল ডিজিট ডিজিপি গ্রোথ চাই ফর নেক্সট 10 ইয়ার্স। তবে আমরা ওই জায়গায়, মানে ওই যে বলছে না, থার্ড বেস্ট ইকোনমি হব এবং একটা ডেভেলপ কান্ট্রি হব, এই সবগুলো হতে পারবে। তো গভর্নমেন্ট কিন্তু একটা দিক ভালো লাগছে, ফিসকাল ডিসিপ্লিন এবং আপনার ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের দিক দিয়ে যদি আপনি দেখেন, তাহলে গভর্নমেন্ট তার মুভমেন্টটা ঠিক রেখেছে। যেরকম আগেরবার আমি বলেছিলাম, যারা আগেরবার বাজেটে আমার পরে দেখেছিলেন অ্যানালিসিস, তাদের বলেছিলাম যে 10 লাখ কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং, এটা হিউজ।
আগেরবার প্রায় 35% বেশি হয়েছিল। এবারও সেটা 11.11 লাখ কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার পেন্ডিং। ইটস এ হিউজ। সেই জন্য ইনফ্রাস্ট্রাকচারের যত কোম্পানি যা যা দেখছেন ও আপনার সবগুলো নিচে এলেও আপনাকে রাখতে হবে। কারা কারা সেগুলো আপনারা খুঁজবেন। তাও আমি দু একটা নাম বলে দিই, এলটি, এবিবি, সিমেন্স, এনসিসি, আইআরবি যত ইনফ্রাস্ট্রাকচার যারা করে। তো ইনফ্রাস্ট্রাকচারের এই যে 11 লাখ কোটি টাকার যে স্পেন্ডিং, তার মধ্যে আবার স্পেন্ড করছে হচ্ছে আপনার 2.72 lakh crore ফর রেলওয়েজ অ্যান্ড 2.52 lakh crore ফর রোডওয়েজ। তাহলে 2,72,000 কোটি টাকা রেলওয়েজে যাবে। কিসে যাবে? রেলওয়েজ ইনফ্রাস্ট্রাকচার, মানে নতুন নতুন রেল লাইন পাতা হচ্ছে এবং প্রচুর নতুন ধরনের রেলওয়ে কোচ তৈরি হচ্ছে। যদি আপনার প্রায় 500 রুটে বলছে বুলেট ট্রেন চালাবে, তার জন্য তাহলে যদি বুলেট গাড়ি, তার জন্য পুরো আলাদা টেকনোলজির কোচ চাই। সেই কোচগুলো যারা মেকিং করে আমি বলে দেবো না, এইটা খোঁজার দায়িত্ব আপনাদের। আপনারা আজকে আমাকে কমেন্টে জানাবেন যে যদি সত্যি করে রেলওয়েজে এরম একটা ডেভেলপমেন্ট হয় তাহলে কোচ কারা তৈরি করে, কারা এর জন্য বেনিফিট হতে পারে। আর একটা ব্যাপার যেটা বড় জিনিস বলেছে সেটা হচ্ছে ভারতে এই যে যাতায়াত, যত মালপত্র এদিক থেকে ওদিক, এর জন্য মেনলি 75% হয় রোডওয়েজে বা অন্য কিছুতে, আর 25% হয় রেলওয়েজে, থ্রু রেলওয়ে। তো এই ফ্রেটটা রেলওয়ে বলছে আমরা চাই 45%-এ নিয়ে যেতে। যে পার্সেন্টেজের 75% জিনিসপত্র পরিবহন হয় হচ্ছে রোডওয়েজে, 25% হয় রেলওয়েজে। রেলওয়েজ বলছে এটা 45% নিয়ে যেতে। কেন বলছে? বলছে যে আমাদের রেলওয়ে থ্রু দিয়ে যদি এই মালপত্র পরিবহনটা হয় সেটা 55% চিপার দ্যান রোডওয়েজ। ইটস হিউজ। জিনিসপত্রের দাম কমবে সব দিক দিয়ে। রোডওয়েজে মাল নিয়ে দেওয়ার জন্য যে খরচাটা হয়, রেলওয়েজে সেই খরচাটা 55% কম। মানে যেটা রোডওয়েজে লাগছে 100 টাকা, সেটা রেলওয়েজে লাগছে 45 টাকা। তার মানে আপনার যদি এটা যদি সত্যি করে করতে হয়, রোডওয়েজ 25 to 45, ওর যদি পার্টিসিপেন্ট মানে ইয়েটা বাড়াতে হয়, তাহলে কি করতে হবে? আরও ফ্রেট করিডোর তৈরি করতে হবে। এই যে গভর্নমেন্ট বলছে না বিভিন্ন ফ্রেট করিডোর, ওই ফ্রেট করিডোরগুলো বানাতে হবে। আর একটা বড় জিনিস মনে রাখবেন, আমাদের টোটাল রেলওয়ে লাইন্স পাতা আছে 61,000 কিলোমিটারের মতো সারা দেশে। টোটাল 60 থেকে 61,000 কিলোমিটার, একটু এদিক ওদিকও হতে পারে, আমি একটা রাফলি বলছি। তার মধ্যে কবচ বলে একটা সিস্টেম হয় জানেন, অ্যান্টি কলিশন ডিভাইস, যাতে রেল ডাইরেক্টলি না ধাক্কা দেয় বা কোনো মতে রেলওয়েজের মুখোমুখি বা পিছন থেকে এসে ধাক্কাগুলো আটকানো যায়। সেই ডিভাইসটা মাত্র আছে 2,000 কিলোমিটারে। তাহলে সত্যি করে যদি রেলওয়ে বলছে নেক্সট 10 ইয়ার্সের মধ্যে পুরো রেলওয়ে সিস্টেমটা কবচের আন্ডারে নিয়ে আসতে চায়, সেই জন্যে এই বছরে তারা রেখেছে আরও 8,000 কিলোমিটারটা কবচের আন্ডারে আসবে। তাহলে এই কবচ সিস্টেম যারা তৈরি করে, কারা তারা তৈরি করে, এ দায়িত্ব আপনাদের। আপনারা এটা খুঁজবেন, খুঁজে আমাকে কমেন্টসে লিখবেন এই রেলওয়ে কবচ কারা তৈরি করে। সেই সিস্টেম যারা তৈরি করছে, তাহলে তাদের কাছে হিউজ কাজ থাকবে, তাদের কাজ সহজে শেষ হবে না। তাহলে সেই কোম্পানিগুলো ঠিক আছে, সেইগুলো আরও পরবর্তীকালে আরও অনেক বেশি চলতে পারে যদি একই ধরনের কাজের ধারা থাকলেই রেলওয়ের কোচের যে ইন্টেরিয়ার, সেই ইন্টেরিয়ার কমপ্লিটলি চেঞ্জ হচ্ছে। সেই রেলওয়ে কোচ ইন্টেরিয়ার কিছু কোম্পানি করে, তার মধ্যে দু একটা অবশ্য নন লিস্টেড কোম্পানিও আছে। তো তারাও একটা বিশাল জায়গা পাবে। একটা অন্য ধরনের, আপনি নতুন ধরনের বন্দে ভারত বা নতুন ধরনের যে ট্রেনগুলো হয়েছে সেগুলোকে দেখলেই আপনি পাবেন যে কি ধরনের ইন্টেরিয়ারের কাজ হচ্ছে। তো এইগুলো আপনাদের হিন্টস যে এই কোম্পানিগুলো চলতে পারে। 3টে জিনিস হয়েছে যেটা বললে আপনারা বুঝতে পারবেন। কাশী, উজ্জয়ন আর অযোধ্যা, এই 3টে যে মন্দির ওয়াইজ যে একটা করিডোর তৈরি হয়েছে, মানে যেটা আমাদের আস্থার জায়গাগুলোতে যে হিউজ ফুটফল, আপনারা দেখলে জানবেন যে এই কদিনে অযোধ্যায় গেছে প্রায় 15 লক্ষ লোক। তাই 15 লক্ষ লোক যে যাবে তার জন্য তাদের থাকার জায়গা সমস্ত কিছু করতে হবে। তাই এই করিডোরে এই ধরনের লোক আসলে একটা হিউজ বিজনেসের ক্রিয়েট হয়। তা সেই ধরনের বিজনেসগুলো আপনাদের একটা হিউজ জায়গা দিচ্ছে,
সেটাকেও আপনাকে মনে রাখতে হবে যে ওই ধরনের কোম্পানিগুলো যারা ওইখানে বিভিন্ন ধরনের কাজ করছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট তো মানে কিছু ছিল না। আপনি যদি বলেন যে যারা আগে বেনারস গেছেন আর এখন যদি বেনারস গিয়ে থাকেন, তাদের যে চেঞ্জটা আপনি বুঝতে পারবেন। উজ্জয়ন যত মানে অদ্ভুত, উজ্জয়ন যা করেছে। অযোধ্যা যাওয়া নেই, তবে যে ধরনের কাজ হচ্ছে বা টিভিতে যেগুলো দেখছি, হিউজ ডেভেলপমেন্ট। তো এই যে ইনফ্রাস্ট্রাকচারাল যে হিউজ ডেভেলপমেন্ট হচ্ছে, তার জন্য যে যে কোম্পানিগুলো সুবিধা পাবে সেগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। এখন কিন্তু এই মুহূর্তে মার্কেট যে জায়গায় আছে, মার্কেটের ওঠানামাটা কিন্তু একটু বেশিই থাকবে। সেই কারণে আপনাকে যে কোনো স্টকে যে কোনো জায়গায় ঢুকলে হবে না, ইউ হ্যাভ টু পিক দ্য স্টক। এবং একটা কথা বলে দিচ্ছি, এখানে এমন কিছু স্টক থাকবেই যেগুলো নেক্সট লেভেলে হয়তো আর সেরমভাবে চলবে না। মানে তারা একটা যে হাই করেছে, সেই জায়গায় তার ভ্যালুয়েশন যে জায়গায় আছে, সেটা আবার নতুন করে অনেক যেতে তাদের টাইম লাগবে। তা আপনার তো শুধু টাকা বাড়লেই হবে না, তার পিছনে তার রেজাল্ট, কত টাকার সে প্রফিট করে, এগুলো আপনাকে সব দেখতে হবে। তার ফলে কিছু লোক বেরিয়ে যাবে, কিছু লোক ঢুকবে। এই যে এদিক ওদিক, এই যে দেখলেন নিফটি হাই ছিল, ব্যাঙ্ক নিফটি 46,800-900 গেল, ওখান থেকে আবার 1000 পয়েন্ট ফল। কেন ওই ফলটা? কিছু লোক তো বেরোবে। আপনি যে মনে করবে যে এটা এই ভ্যালুয়েশনে আমার একবার প্রফিট বুক করা উচিত, যেন এফআইআইরা আগের দিন দেখবেন এফআইআইরা প্রায় 4000 কোটি টাকার বিক্রি করেছে স্টক ফিউচার্স এবং ক্যাশ মিলিয়ে। আজকে হয়তো সেটা আমরা আর একটু বেশি দেখব। একটা কথা আপনাকে বুঝতে হবে যে গত বছরের থেকে আজকে প্রায় 1.5 বছর ধরে এফআইআই প্রায় 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকার স্টক বেচেছে। তারপরেও আমরা এই জায়গায় আছি। আগের সময় হলে 10,000 থেকে 20,000 কোটি টাকা আমাদের মার্কেটকে 20% ফেলার জন্য যথেষ্ট ছিল। আমরা আজকে আছি কেন? তার কারণ হচ্ছে আপনারা। এই যে 17,000 কোটি টাকার এসআইপি এবং এছাড়াও পেনশন ফান্ড, লং অনলি ফান্ড যে টাকা ঢুকছে, এটাই আমাদেরকে এই জায়গায় রেখে দিয়েছে। তো বিলিভ ইন ইন্ডিয়া, বিলিভ ইন ইন্ডিয়া স্টোরি। মার্কেট আরও ওপরে যাবে, শুধু আপনাদের জায়গার ধরে থাকতে হবে। আর যে শেয়ারগুলো অনেক বেড়েছে, যেগুলোতে আপনি প্রায় 4 টাইমস 5 টাইমস অন্তত প্রফিট পাচ্ছেন, সেগুলো অবশ্যই আপনার 50% বেচে দিন, বাকি 50% রাখুন। কারণ একটা প্রফিট ঘরে তোলা দরকার, অন্তত পক্ষে কস্টটা আপনারা তুলে নিন। ভালো থাকবেন, নমস্কার।